সবাইকে নমস্কার। আজকে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যে রবীন্দ্র প্রয়াণ দিবসের যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান মুক্তধারা অডিটোরিয়ামে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, আমাদের ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটি শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন আইসিএ ডিপার্টমেন্টের সম্মানিত সেক্রেটারি ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়, ডাইরেক্টর আইসিএ শ্রী বিম্বেশ্বর ভট্টাচার্য মহোদয়। তাছাড়া আমার সামনে এখানে প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে যিনি চেয়ারম্যান হর্টিকালচার কর্পোরেশনের শ্রী জহর শাহ মহোদয়, এবং এখানে উপস্থিত যারা ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে যারা শিল্প জগতের সাথে সংস্কৃতির সাথে জড়িত সমস্ত বিশিষ্ট অতিথিবর্গ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত এখানে আলোচনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বেশি কিছু বলার মতো আমার দৃষ্টতা আমারও নেই, কারণ আমরা জানি যে এই পৃথিবীতে যে সকল ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি জন্ম নিয়েছেন, যাদের কে বলা হয় ভারতবাসী যাদেরকে নিয়ে গর্ববোধ করে, তাদের মধ্যে যে অসাধারণ সাহিত্য প্রতিভা যিনি সৃষ্টি করেছেন সে হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আমরা ওনাকে যখনই দেখি, এখনো ওনার যখন ফটো আমরা দেখি, ওনার মর্মর মূর্তি দেখি, তখন সেখানে আমরা দেখতে পাই ঋষি সুলভ ওনার চেহারা, এবং তার মধ্য দিয়ে ওনার যে কর্মপ্রবাহ, তার মধ্যে দিয়ে সাহিত্য রচনা উনি করেছেন। এবং আজকে আমি সত্যিই তথ্য সংস্কৃতি দপ্তরকে ধন্যবাদ দেব যে এই ধরনের যে আয়োজন 22শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস, সেটাকে যথাযথ যে সম্মান নিবেদনের জন্য যে অনুষ্ঠানের মাধ্যমে যে ব্যবস্থা ওনারা করেছেন, বিনম্র শ্রদ্ধাঞ্জলি দেওয়ার যে ব্যবস্থা করেছেন, এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। এখানে বলা হয়েছে যে বিশ্বকবি রবীন্দ্রনাথের শারীরিক মৃত্যু হয়েছে, কিন্তু ওনার কিন্তু মৃত্যু হয়নি। কারণ প্রতিনিয়ত আমরা জানি যে আমরা ওনাকে সব জায়গায় আমরা দেখতে পাই, ওনাকে আমাদের সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই উনি বিরাজমান। কাজে ওনাকে যদি আমরা মনে করি যে উনি চলে গেছেন, তাহলে ভুল হয়। প্রতিটি ক্ষেত্রেই আজকে উনি ধ্রুবতারার মতো বিরাজমান। ওনাকে সামনে রেখে আজকে সমাজ বা পৃথিবী বলবো, আমরা বাঙালিরা তো আছেই, সমস্ত মানুষ কিন্তু ওনাকে সামনে রেখেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জানি যে ওনার যে চিন্তা চেতনা এবং যে সংস্কৃতি, সমাজ জীবন ও দেশপ্রেম, সেগুলো কিন্তু সব কিছুই রবীন্দ্রনাথ জড়িয়ে আছে। ওনার যে সাহিত্য, দর্শন ও চিন্তা ভাবনা সবসময় আমাদের যখনই কোনো সংকটের অবস্থা দাঁড়ায়, তখন ওনাকে স্মরণ করে, ওনার সম্পর্কে যখন আমরা জানি, উনি যে কথাগুলো উনি রেখেছেন সাহিত্যের মধ্যে, তার মধ্যে কিন্তু আমরা উত্তরণের যে দিশা সেটা কিন্তু আমরা দেখতে পাই। এবং রবি ঠাকুরের সাহিত্যে আমরা দেখতে পাই যে এমন কোনো ব্রাঞ্চ নেই, এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণা নেই, অবাধ বিচরণ না। সর্বক্ষেত্রে সেটা উপন্যাসই হোক, ছোট গল্পই হোক, নাটকই হোক, কবিতা, সঙ্গীত, বিচিত্র ধরনের প্রবন্ধ, চিত্রাঙ্কন ইত্যাদি, সর্বক্ষেত্রে ওনার যে বিস্ময়কর যে প্রতিভা, সেগুলো কিন্তু আমরা সবসময় আগেও দেখছি, যখনই পড়ি তখনই নতুনভাবে ওনাকে বোঝার চেষ্টা আমরা সবাই করি। এতে করে সারা বিশ্বে উনি সমাদৃত। আমরা সবাই জানি যে 1913 সালে গীতাঞ্জলি গ্রন্থের ওনার নিজে যে ইংলিশে তার যে অনুবাদ করে, তার জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। আমরা এর জন্য ভারতবাসী হয়ে আমরা অত্যন্ত গর্ববোধ করি। কথায় কথায় আমরা ছোটবেলার থেকেই বলতাম যে তখন তো নোবেল প্রাইজ আমাদের ভারতবর্ষে কেউ পায়নি। তো সেই জায়গায়
আমাদের জন্য উনি একটা বিরাট গর্বের বিষয়। একাধারে উনি কবি, আবার সুরকার, নাট্যকার, চিত্র শিল্পী এবং সমাজ সংস্কারক। সমাজ কিভাবে চলবে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সেইগুলো ওনার কাছ থেকে আমরা জানতে পারি। আজকে ওনার দেশপ্রেমের কথা যদি আমরা বলি, সেখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এতে করে আমরা কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা প্রতিটা ক্ষেত্রে আমরা পাই, এবং আগামী প্রজন্ম যারা তারাও কিন্তু সেটা আমি আশা করি তারাও সেটা বুঝতে পারবে এবং সেইভাবে অনুপ্রেরণা পাবে। সেটা ছোট গল্পই হোক, গান, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি, যেসব ওনার যে সম্পদগুলো আছে আমাদের কাছে একটা অমূল্য সম্পদ বলে আমি মনে করি। আমরা জানি যে 1905-এ যে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার জন্য সেখানে রাখি বন্ধন উৎসব উনি পালন করেন, এবং বাবার কেনা যে একটা জায়গা যেখানে রবীন্দ্রনাথ চেয়েছিল যেখানে একটা কিছু করার, বিশেষ করে ওখানে একটা শিক্ষা কেন্দ্র তৈরি করতে, এবং মানে সাধারণত যেরকম আমরা শিক্ষা কেন্দ্র আমরা জানি তার থেকে বেরিয়ে যে আকাশের নিচে, গাছের নিচে শিক্ষা কেন্দ্র তৈরি, যেটাকে পরবর্তী সময়ে বিশ্বভারতী নামে সমগ্র বিশ্বের কাছে সেটা একটা মিলন ক্ষেত্র হিসাবে সেই শান্তিনিকেতনে সেটা উনি করেছেন। এখানে বলা হয়েছে দুটো গান, আমাদের যে জনগণমন অধিনায়ক সেটা একটা আছে ভারতবর্ষের যে আমাদের এবং বাংলাদেশে জাতীয় সঙ্গীত। কিন্তু আপনারা সবাই জানি যে উনারই যে একজন ছাত্র যেখানে শান্তিনিকেতনে পড়াশোনা করতেন, আনন্দ সিমরান কুল, যিনি শ্রীলঙ্কার বাসিন্দা, উনি এই গীতবিধানের যে একটা অংশ নিয়ে সেখানে জাতীয় সঙ্গীত উনি সৃষ্টি করেন। এবং কাজে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে তিনটা দেশে আজকে ওনার যে জাতীয় সঙ্গীত সেটাকে সবাই স্বীকৃতি প্রদান করেছেন। এখানে ত্রিপুরাতে উনি তিনবার এসেছিলেন, 7 বার এসেছিলেন এখানে, এবং তিনটি উনি সাহিত্য কালজয়ী যে সৃষ্টি, রাজর্ষি এবং মুকুট এবং বিসর্জন আমরা সবাই জানি, তাতে করে সারা পৃথিবীর মধ্যে এখনো যখন মানুষ এগুলো পড়ে ত্রিপুরাকে নিয়ে সবাই জানতে পারে, বুঝতে পারে। এবং আমাদের যে উদয়পুরে যে ভুবনেশ্বরী মন্দির, সেখানেই কিন্তু তার পটভূমি, সেখানেই উনি এই যে ওনার এই সৃষ্টি তিনটে সেটা অনুকরণ করেছিলেন। চারিপাশের যে প্রকৃতি, আমরা প্রকৃতিকে দেখি, এখনো অনেকে সেইভাবে চলার চেষ্টা করেন, যেখানে গাছপালায় হোক, নদী নালায় হোক, পশু পাখি, সাগর মহাসাগর, এবং মানুষের যে চরিত্র এবং প্রকৃতির যে তিক্ত সত্যকে অনুভব করে তার উপর তিনি কিন্তু ওনার কলম শুরু করেছেন। আমরা সর্বক্ষেত্রে সেই ফিলিংসটা আমরা কিন্তু পাই। এবং ছোটবেলার থেকে ওনাকে দেখেছি একটু ভাবুক প্রকৃতির মানুষ ছিলেন ওনার। মাত্র 8 বছর বয়সে, ভাবা যায় 8 বছর বয়সে এখনো আমাদের মনে হয় যে ম্যাচুরিটি কবে আসবে আমাদের, মানে 30 বছর 35 বছর গেলে তারপর মনে হয় নাও উই ক্যান স্টার্ট সামথিং সামথিং টু রাইট। আর সেই জায়গায় 8 বছর বয়সেই উনি কাব্য রচনা শুরু করেন। দেখা গেছে ওনার যে কাব্যগ্রন্থের সংখ্যা প্রায় 52, আমরা সবাই জানি। 13টি উপন্যাস, 95 ছোট গল্প এবং 38টি নাটক উনি রচনা করেছেন। এবং ইনার যে নিরবিচ্ছিন্ন যে কাব্য চর্চা, আমরা সেটা এক সময় যখন ভাবি, চিন্তা করি, সত্যি অবাক লাগে যে ক্ষণজন্মা মানুষ ভারতবর্ষে এই ধরনের ব্যক্তি আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন। এবং ওনার যে কৃতিত্বের কোনো কিন্তু সীমা ছিল না। এবং আমরা সবাই জানি আজকে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য উনারই সৃষ্টি, এবং প্রায় 2000-এর মতো গান উনি রচনা করেছিলেন। আমার এই বিষয়টা এখানে আলোচনা হয়েছে যে ওনার যে চিন্তা ভাবনা এবং ওনার যে সাহিত্য সৃষ্টি, দেশপ্রেম এবং ভারতীয় যে সংস্কৃতির বোধকে আগামী প্রজন্মে তাদের কাছে এই আজকের যে এই প্রোগ্রাম, তার মাধ্যমে আমি বলবো যে তারা এই বিষয়টা ভালো করে রবীন্দ্রনাথকে জানুক, এবং আজকে আমাদের দেশ এবং রাজ্যকে কিভাবে এবং আমাদের সামনের দিকে কিভাবে নিয়ে যেতে হবে, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সেটা সম্পর্কে বেশি জেনে, আরো বেশি করে জেনে তারপর সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। এবং আজকে এখানে আমরা যে আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তর, বিভিন্নভাবে আমরা জানি যে ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি কিন্তু অনেক অত্যন্ত সবাই জানে যে তার সারা ভারতবর্ষের মধ্যে সবাই জানে যে ত্রিপুরা রাজ্যের
যে কৃষ্টি সংস্কৃতি তার কিন্তু একটা উন্নত মানের, সেই জায়গায় আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তর লোক সংস্কৃতির বিকাশ, সামাজিক ধর্মীয় পর্যটনকে ভিত্তি করে বিভিন্ন মেলা উৎসব এবং মনীষী ব্যক্তিদের স্মরণে অনেক সময় অনেক প্রোগ্রাম আমরা করে থাকি। এবং ইন্টারস্টেট যে তাদের যে কালচার সেটা আমরাও জানি, এবং আমরাও যখন ইন্টারস্টেট যে এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে সেগুলো আমাদের এই ডিপার্টমেন্ট করে যাচ্ছে। এখানে আমি প্রায়শ বলেছি যে আমাদের পুরনো যেসব বিষয়গুলো আছে যেগুলো আমাদের কোনো অবস্থায় যাতে এগুলো হারিয়ে নেওয়া যায়, সেইভাবে আমাদের এই ডিপার্টমেন্ট নাটক, কীর্তন, যাত্রা, লোকযাত্রা এবং পুতুল নাচ সেইগুলোও কিন্তু বিভিন্নভাবে এখন চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। এবং ক্লাসিক্যাল মিউজিক, ধামাইল, কবিতা, সাহিত্য সেগুলোর যাতে বিকাশ হয় তার ব্যবস্থা আমাদের এই ডিপার্টমেন্ট করে যাচ্ছে। এই বছরও ক্যালেন্ডারের সাথে আরও 19টি বিভিন্ন যে নতুন সাংস্কৃতিক কর্মকাণ্ড সেগুলো যোগ করা হয়েছে। এবং রাজ্য সরকারের এই প্রকার প্রয়াস রাজ্যের যে চিরাচরিত সংস্কৃতি সেটা বজায় থাকবে। আমি আজকের এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রয়াণ দিবসে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।